লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহত, যুদ্ধাপরাধের অভিযোগ বৈরুতের। আলোচনার বিষয়ে জার্মান সরকারের নেতিবাচক সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। হরমুজ প্রণালীর জব্দ করা দুটি জাহাজ নেওয়া হয়েছে ইরানের বন্দর আব্বাসে। বৈরুতে ইরানি দূতাবাসে আয়াতুল্লাহ খামেনির জন্য স্মরণ সভায় নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি সমর্থন লেবানিজদের। সেন্ট্রাল গাজা ও বেইত লাহিয়ায় ফের ইসরায়েলি হামলা, নিহত ৮। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির অভিজ্ঞ সাংবাদিক আমাল খালিল। বুধবার দক্ষিণাঞ্চলীয় আল তায়রি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। লেবানন সরকারের দাবি, সাংবাদিক জেনেও তাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। বৈরুত এই ঘটনাকে সুস্পষ্ট যুদ্ধাপরাধ হিসেবে অভিযোগ তুলে আন্তর্জাতিকভাবে বিচারের দাবি জানিয়েছে লেবানন। একই সঙ্গে নৃশংস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বৈরুতে বিক্ষোভ করাচ্ছেন দেশটির সাংবাদিকরা। দক্ষিণ লেবাননের আল তাইরি সীমান্তের শান্ত জনপদ বুধবার কেঁপে ওঠে ইসরায়েলি বিমান হামলায়। লেবাননের সংবাদপত্র আল আকবরের সাংবাদিক আমাল খালিল এবং আলোকচিত্রী জয়নাব ফারাজ একটি গাড়িতে করে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে তাদের ঠিক সামনের একটি গাড়িতে প্রথম ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তারা আত্মরক্ষার্থে কাছের একটি বাড়িতে আশ্রয় নেন। কিন্তু মুহূর্তের ব্যবধানে সেই বাড়িটিও লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। হামলার পর আলোকচিত্রী জয়নাব ফারাজকে উদ্ধার করা সম্ভব হলেও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন ৪৩ বছর বয়সী আমাল খালিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, উদ্ধারকারী অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে চেলে ইসরায়েলি বাহিনী সাউন্ড গ্রেনেড এবং গুলিবর্ষণ করে তাদের বাধা দেয়। দীর্ঘ ৪ ঘণ্টা উদ্ধার কাজ স্থবির থাকার পর সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন। ততক্ষণে প্রাণ হারিয়েছেন আমাল খলিল। এই হামলার ফলে চলমান যুদ্ধবিরতির মধ্যেই বুধবার দিনে অন্তত ৫ জন নিহত হন। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম এই ঘটনাকে সুস্পষ্ট যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লেবানন সরকার আন্তর্জাতিক আদালত এবং সংশ্লিষ্ট বিশ্ব সংস্থাগুলোর দ্বারস্থ হবে। একই সুরে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার পরিপন্থী বলে কঠোর সমালোচনা করেছেন। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে তারা হিজবুল্লাহর ব্যবহৃত দুটি গাড়িকে লক্ষ্যবস্তু করেছিল এবং কোনো সাংবাদিককে উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করা হয়নি। এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের পর লেবাননের সাংবাদিকরা এবং আন্তর্জাতিক প্রেস ফ্রিডম সংস্থাগুলো তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। ইউনিয়ন অফ জার্নালিস্টস ইন লেবাননের প্রধান এলসি মোফার্ডেজ অভিযোগ করেন, টার্গেটেড কিলিং বা পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে ইসরায়েলে হামলা চালিয়েছে। এই নৃশংসতার প্রতিবাদে বৃহস্পতিবার বৈরুতের মার্টিয়ার স্কোয়ারে বিক্ষোভ সমাবেশ করেন শত শত গণমাধ্যম কর্মী। সেখানে সহকর্মীরা আমাল খালিলের অকুতভয় সাংবাদিকতা ও মানবিক গল্পগুলো স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। Now many of these people gathered here today, myself included, knew Amal very well. She was like the queen of the South. She'd been working in the field since 2006, and what she did was very unique. It was very special. She was a daughter of the South herself. These were her people. So she would go from village to village. She would speak to the people. She would raise the voices of those that are bearing the brunt of the Israeli aggression. অপরদিকে হিজবুল্লাহর আইন প্রণেতা হাসান ফজলুল্লাহ বৈরুতে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের এই হামলাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েল যদি একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যায় তবে প্রতিরোধ যোদ্ধারা চুপ করে থাকবে না। কিন্তু তা হতে হবে শত্রুপক্ষের পূর্ণ পালনের ভিত্তিতে। এই ধরনের হত্যাকাণ্ড এবং গ্রাম ধ্বংসের তৎপরতা চলতে থাকলে আমরা আমাদের প্রতিরোধের অধিকার ব্যবহার করতে বাধ্য হব। সাংবাদিক আমাল খালিলের নিথর দেহ তার বসতবাড়ি বাইসারিয়েতে পৌঁছেছে, যেখানে শোকাতুর মানুষের ঢল নামে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার ওয়াশিংটনে আমেরিকা ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। লেবানন সরকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 1 মাস বাড়ানোর প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে। তবে সাংবাদিক হত্যার এই ঘটনা শান্তি আলোচনার টেবিলে যে নতুন করে তিক্ততা সৃষ্টি করেছে তা নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক হিসাব নিকাশ। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।
জার্মানির বার্লিন সফরকালে দেশটির সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভি। তার সাথে আনুষ্ঠানিক কোনো সংলাপে অংশ নিতে জার্মানির অস্বীকৃতি প্রকাশ্যে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার ইরানে গণতান্ত্রিক পরিবর্তনের লক্ষ্যে আন্তর্জাতিক সমর্থন আদায়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাহলভি বার্লিনের এই সিদ্ধান্তকে লজ্জাজনক বলে অভিহিত করেন। নিজেকে ইরানের সম্ভাব্য অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে উপস্থাপন করে পাহলভি বলেন, কোনো গণতান্ত্রিক সরকারই সন্ত্রাসী গোষ্ঠীর নির্দেশে নির্ধারিত হওয়া উচিত নয়। এদিকে বার্লিনে তার সমর্থিত বিক্ষোভ সমাবেশ সংবাদ সম্মেলন শেষে সৃষ্টি হয় এক অপ্রীতিকর পরিস্থিতির। সেখানে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি পাহলভিকে লক্ষ্য করে লাল রঙের একটি তরল পদার্থ নিক্ষেপ করলে ব্যাঘাত ঘটে অনুষ্ঠানটিতে। সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত না হওয়াটা গণতান্ত্রিক সরকারগুলোর অধিকার হওয়া উচিত। আপনি কার সাথে কথা বলবেন সেটা আপনার অধিকার, কিন্তু প্রশ্ন হলো পশ্চিমা গণতন্ত্রের জোট চেয়ে চেয়ে দেখছে ইরানিরা প্রাণ হারাচ্ছে। আমরা আরব, তুর্কিয়ে মঙ্গলদের বহু আগ্রাসন থেকে বেঁচে গেছি। আমরা এখনো টিকে আছি ও ভবিষ্যতেও টিকে থাকবো। হরমুজ প্রণালীর কাছে ইরান দুটি কন্টেইনার জাহাজকে জব্দ করেছে। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখানো হয় সশস্ত্র সৈন্যরা স্পিডবোটে করে গিয়ে কন্টেইনার দুটিতে উঠে। জাহাজগুলোর একটি পানামা পতাকাবাহী এমএসসি ফ্রান্সিসকা এবং অন্যটি লাইবেরিয়া পতাকাবাহী ইপামিনোদাস। আইআরজিসি অভিযোগ করেছে জাহাজ দুটি প্রয়োজনীয় অনুমতি ছাড়া চলাচল করছিল এবং তাদের নেভিগেশন সিস্টেমে হস্তক্ষেপ করেছিল। ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ বুধবার জাহাজ দুটি জব্দের খবর দেয়। জব্দকৃত জাহাজে প্রায় 40 জন নাবিক ছিলেন এবং জাহাজগুলোকে বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে। এর আগে আমেরিকান বাহিনী একটি ইরানি জাহাজ জব্দ করার প্রতিশোধ হিসেবে দুটি জাহাজ জব্দ করে তেহরান। লেবাননের রাজধানী বৈরুতের ইরানি দূতাবাসে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে এক শোক সভার আয়োজন করা হয়েছে। বুধবার এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নতুন বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির প্রতিও সংহতি প্রকাশ করেন। আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর মাঝে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতের ইরানি দূতাবাসে এই সমাবেশের আয়োজন করা হয়। মূলত গত 2 মার্চ থেকে শুরু হওয়া সংঘাতের ভয়াবহতা কাটিয়ে ওঠে রাজনৈতিক সমর্থন প্রদর্শনে এই শোকসভা। লেবানন কর্তৃপক্ষের মতে এই যুদ্ধে এ পর্যন্ত 2300 মানুষ নিহত এবং 1.2 মিলিয়নের বেশি নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলের চলমান আগ্রাসনে বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে 3 শিশু সহ অন্তত 5 প্যালেস্টিনিয়ান। স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের তথ্যমতে একটি মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থানরত ব্যক্তিদের লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এছাড়া একই দিনে সেন্ট্রাল গাজাতে এক উদ্ধারকর্মী সহ নিহত হয়েছেন আরও 3 জন। রক্তক্ষয়ী অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তেল আভিভ। বৃহস্পতিবার শোকাতুর পরিবেশে সম্পন্ন হয় নিহতদের জানাজা ও দাফন। উত্তর গাজার আকাশ আবারও ভারী হয়ে উঠেছে স্বজন হারানো মানুষের আর্তনাদে। বুধবার বেইত লাহিয়ার একটি মসজিদের কাছে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে 3 শিশু সহ অন্তত 5 প্যালেস্টিনিয়ান। বৃহস্পতিবার তাদের জানাজা সম্পন্ন হবার পর তীব্র ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত জনতা। স্প্রানেল স্প্লিন্টারের আঘাতে তার মাথা 2 ভাগ হয়ে গেছে। সারা শরীর ঝাঁঝরা করে দিয়েছে স্প্লিন্টার। সে ইসরায়েলিদের কি ক্ষতি করেছিল? এদিকে একই দিনে সেন্ট্রাল গাজাতে ইসরায়েলি বিমান হামলায় একজন উদ্ধারকর্মী সহ নিহত হয়েছে আরও 3 জন। হামলার তীব্রতা এতটাই ছিল যে নিহতদের পরিচয় শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেখানে সবার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তা থেকে তাদের দেহাবশিষ্ট কুড়িয়ে নিতে হয়েছে। এতটাই ভয়াবহ ছিল সেই দৃশ্য। গত বছর অক্টোবরে খাতা কলমে যুদ্ধবিরতি হলেও গাজার মাটিতে থামেনি বোমা বর্ষণ। স্থানীয় চিকিৎসকরা জানান, চুক্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত 780 জনেরও বেশি প্যালেস্টাইনিয়ান প্রাণ হারিয়েছেন। এখানে কোনো যুদ্ধবিরতি নেই। শত্রু যেখানে খুশি সেখানে হামলা চালাচ্ছে। বিশ্বের কাছে দাবি, দয়া করে গাজার উপর এই আগ্রাসন থামান। 2 পক্ষের পাল্টাপাল্টি হামলা আর যুদ্ধবিরতির এই নামকা ওয়াস্তে আশ্বাসের মাঝে গাজার সাধারণ মানুষের জীবন এখন কেবলই এক অনিশ্চিত লড়াই। ইশরাত জাহান, টিভেন 24 নিউজ ডেস্ক।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবং ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আবু ধাবিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। বুধবার ইউনাইটেড আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, নেতারা মূলত দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়নমূলক খাতে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। সিরিয়ার বর্তমান প্রেক্ষাপটে আঞ্চলিক সম্পর্ক পুনঃস্থাপন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোই এই সফরের মূল উদ্দেশ্য। সৌদি আরব ও কাতারের পর এটি ছিল প্রেসিডেন্ট আল শারার মধ্যপ্রাচ্য সফরের তৃতীয় যাত্রা। বিশ্লেষকরা মনে করছেন, আমিরাতের মতো প্রভাবশালী গালফ রাষ্ট্রগুলোর সাথে এই ঘনিষ্ঠতা সিরিয়ার উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।